রহিমা, চালগুলো কি ঠিক মতো ভাজা হয়েছে? এই বৃষ্টির সন্ধ্যায় এক বাটি মুড়ি মাখা ছাড়া মনটা একদম ভরে না। চাল একদম মসমসে হয়েছে মায়া আপা। আপনার শাশুড়ি আম্মা যেন না জানতে পারে, উনি জানলে আপনার কপালে আজ আবার অহেতুক ঝগড়া আছে। বৃষ্টির দিনে এক বাটি মুড়ি আর একটু আমের আচার কি এমন অপরাধ? নিজের হাতের বানানো আচারের ঘ্রাণ নিলে সব কষ্ট ভুলে থাকা যায়। আপনার হাতের আচারের স্বাদই আলাদা, কিন্তু ওই বিষাক্ত জিওয়াগুলোর কথা ভাবলে ভয় লাগে। জুলেখা আপা তো সারাক্ষণ আপনার পেছনে আড়ি পেতে থাকে। আমি তো কারো কোনো ক্ষতি করি না, তবে কেন আমার উপর এত নজর? এই বাড়িতে আসার পর থেকে শুধু অবহেলাই পেয়ে আসছে সারাক্ষণ। মাটির গুণ যেমন সব সয়, আপনিও তেমন সব সহ্য করছেন আপা, কিন্তু বেশি সহ্য করলে মানুষের মাথায় চড়ে বসে, সেটা বুঝছেন না আপনি। প্রতিবাদ করার শক্তিটা বোধহয় ওপরওয়ালা আমাকে দেননি এই পোড়া কপালে। আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম, এই চাওয়াটাই যা সামান্য অপরাধ আমার জীবনের। শান্তি এই বাড়িতে সোনার হরিণ, আপনি বড় একটা চক্রান্তের মাঝে পড়ে আছেন। আপনার ভাসুর আর শাশুড়ি সুযোগ পেলেই ফিসফাস কথা আমার কানে মোটেও ভালো ঠেকছে না। কি কথা বলছিল ওরা? তুমি কি পরিষ্কার কিছু শুনতে পেরেছিলে রহিমা? আমার বুকটা কেমন জানি আজ খুব কেঁপে উঠছে বারবার। ওরা জমি নিয়ে কি যেন বলছিল, আর আপনার স্বামী সই লাগবে। আমি আসতেই চুপ হয়ে গেল, মনে হলো কোনো বড় বিপদ আসছে। রাশেদকে কোনোভাবে রাজি করাতে পারবি তো জমিটা তোর নামে লিখিয়ে নিতে? মায়া যদি একবার টের পায় তবে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মাকে নিয়ে চিন্তা নেই মা, ও তো কেবল রান্নাঘর আর আচার নিয়ে থাকে। রাশেদকে বুঝিয়ে বলবো যে মায়ার বাপের বাড়ির জন্য টাকার খুব দরকার। এই বৃষ্টির সুযোগটাই কাজে লাগা। আজ রাতে যখন ওরা মুড়ি খেতে বসবে তখন তুই কাগজের কথাখানা তুলবি। মায়ার নামে কোনো কিছু থাকা চলবে না। মায়া খুব সহজ সরল মানুষ হলেও ওর বুদ্ধি কিন্তু মাঝে মাঝে খুলে যায়। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে যেন কেউ সন্দেহ না করে। মায়ার মতো একটা সাধারণ মেয়েকে সামলানো আমার মা হাতের কাজ, বুঝলি? আমি চাই সবটুকু সম্পদ যেন আমাদের হাতেই থাকে। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। মায়া যদি জানতে পারে আমরা ওর গয়নাগুলো বন্ধক রেখে ব্যবসা করেছি, তখন যদি ও কান্নাকাটি শুরু করে তবে রাশেদ রেগে যেতে পারে। রাশেদকে আমি বুঝিয়ে দেব যে ওসব মায়া নিজেই কোনো ফকিরকে দিয়ে দিয়েছে। আমার ছেলের ওপর আমার অগাধ বিশ্বাস আছে, ও আমার কথাই শুনবে। ষড়যন্ত্রটা তাহলে আজকে রাতেই চূড়ান্ত করি, কোনো দেরি করা ঠিক হবে না। কাগজগুলো প্রস্তুত আছে, শুধু রাশেদের একটা টিপসই বা সই লাগবে। জুলেখাকে বলেছি মায়ার নজর অন্যদিকে সরিয়ে রাখতে যখন আমরা কথা বলবো। মায়া যেন বারান্দার পাশে আসার কোনো সুযোগ না পায় এই সন্ধ্যায়। ঠিক আছে মা, তুমি তোমার কাজ করো আর আমি বাকিটা দেখছি। আজকের এই বৃষ্টির সন্ধ্যা আমাদের জন্য বড় একটা ভাগ্য নিয়ে আসবে। ভাবি, বড় একটা বাটি করে মুড়ি মাখাও তো দেখি, কত স্বাদ তোমার। আমি এখানে বসে ঝাল পেঁয়াজ কাটছি, তুমি শুধু আমের আচারটা দাও। তুমি পেঁয়াজ কাটছো? এ দেখে আমি অবাক হচ্ছি। হঠাৎ আজ এত কাজ করছো তুমি? আমি আচার নিয়ে আসছি, একটু অপেক্ষা করো জুলেখা, তাড়াতাড়ি দিচ্ছি সব। মাঝে মাঝে কাজ করতে ভালোই লাগে ভাবি, বিশেষ করে এমন বৃষ্টি নামলে। তুমি কিন্তু আচারটা একটু বেশি করেই দেবে, টক ঝাল আমার খুব প্রিয়। আচারটা এবার খুব ভালো হয়েছে, সরিষার তেল আর মশলার ঘ্রাণটা বেশ, কিন্তু আমার মনটা কেন জানি আজ খুব বেশি অস্থির হয়ে আছে। অস্থির হওয়ার কি আছে? তুমি তো ভালোই আছো, রাজার হালে আছো এ বাড়িতে, খাবে দাবে আর ঘুমাবে, আর তো কোনো চিন্তা নেই তোমার মাথায়। তোমাদের কাছে সব সহজ মনে হয়, কিন্তু আমি জানি কতটা কষ্টে আছি আমি। তবু আজ মুড়ি মাখাটা সুন্দর করে করব, যেন সবাই তৃপ্তি পায়। কথা বেশি না বলে কাজে হাত দাও। মায়ের খুব ক্ষুধা পেয়েছে বললেন, দেরি করলে আবার মেজাজ দেখাবেন, সেটা নিশ্চয়ই তুমি চাও না এখন। শাশুড়ি মা তো সবসময় মেজাজ দেখান, নতুন করে চাওয়ার কিছু নেই। আমি শুধু চাই আমাদের মাঝে যেন কোনো দূরত্ব না তৈরি হয়। দূরত্ব তো তুমিই বাড়িয়েছো ভাবি, নিজের অলসতা দিয়ে। আমরা তো আপন ভাবি। যাকগে, মুড়ি মাখা তাড়াতাড়ি শেষ করো, বাইরে অন্ধকার হয়ে আসছে। আমি তো সবসময় চেষ্টা করি সবার মন জুগিয়ে চলার জন্য জুলেখা। চলো যাই, সবাই নিশ্চয়ই অপেক্ষা করছে এই মচমচে মুড়ি মাখার জন্য। তুমি কি খুব ব্যস্ত?
এক বাটি মুড়ি আর আমের আচার নিয়ে এসেছি। বৃষ্টির সন্ধ্যায় একসাথে খাওয়ার সুযোগ তো আমাদের খুব একটা হয় না। মনটা ভালো নেই মায়া, ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে বেশ কদিন ধরে। মা বলছিল জমিটা বিক্রি না করলে ঋণের বোঝা থেকে বাঁচা যাবে না। জমি কেন বিক্রি করবে? ওটা তো তোমার বাবার দেওয়া শেষ সম্বল আমাদের। অন্য কোনো ভাবে কি সমস্যার সমাধান করা যায় না? একবারটি ভেবে দেখবে? তুমি এসবের কি বুঝবে মায়া? তুমি শুধু রান্না আর ঘর সামলাও। মা আর বড় ভাই যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা বোধহয় সবার জন্যই ভালো। মা আর ভাইজান যা বলছেন তাতে কি আমার কোনো মতামত নেই? আমি তো এই পরিবারেরই অংশ, আমারও তো কিছু বলার অধিকার আছে। তোমার অধিকার নিয়ে কেউ কাড়াকাড়ি করছে না, শুধু বিপদের কথা ভাবছি। টাকা এখন খুব জরুরি, না হলে বাজারে আমাদের মুখ দেখানো যাবে না। আমার গয়নাগুলো তো আছে, সেগুলো দিয়ে কেন কাজ চালানো যাচ্ছে না? বারবার কেন জমির ওপর নজর পড়ছে সবার? আমার খুব সন্দেহ হচ্ছে। তুমি সবসময় সবাইকে সন্দেহ করো কেন মায়া? এটা মোটেও ভালো স্বভাব না। মা আমার শত্রু নন, উনি আমাদের ভালোর জন্যই এত ভাবছেন। আমি কাউকে শত্রু বলছি না, কিন্তু ষড়যন্ত্রের একটা গন্ধ আমি পাচ্ছি। দয়া করে কোনো কাগজে সই করার আগে একবার ভালো করে পড়ে নিও। কাগজ পড়ার সময় এখন নেই। বিশ্বাসের ওপরই তো পৃথিবীটা আজ টিকে আছে। যাও, মুড়িটা টেবিলে রেখে দাও, আমি হাত ধুয়ে আসছি একটু পর। মুড়িতে আমের আচারের তেলটা একটু বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে। মায়া, তোমাকে বরাবর বলেছি হিসেব করে খরচ করতে, কিন্তু তুমি তো শোনো না। আপনি তো সেদিন বললেন টক বেশি দিলে স্বাদ ভালো হবে মুড়ি মাখার। আমি তো আপনার কথা মতোই সব তৈরি করেছি, এখন দোষ দিচ্ছেন কেন মা? তর্কে যে তুমি বেশ ওস্তাদ হয়ে উঠেছো তা তো আগেই বুঝতে পেরেছি। বড়দের কথার ওপর কথা বলা আমাদের বংশের কোনো মেয়ে শেখেনি কোনোদিন। আমি তর্ক করছি না মা, শুধু সত্যি কথাটা আপনার সামনে তুলে ধরলাম। আপনি যখনই আমাকে বকা দেন আমি নীরবে মেনে নিই সব সময়। মেনে নাও, কারণ তোমার কোনো উপায় নেই এই বাড়িতে থাকার জন্য। বাপের বাড়ি থেকে তো খালি হাতে এসেছো, একতলা সোনাও তো আনতে পারোনি। আমার বাপের বাড়ির অভাব নিয়ে খোঁটা দেওয়া কি আপনার খুব জরুরি মা? তারা গরিব হতে পারে, কিন্তু তারা চোর বা ষড়যন্ত্রকারী নয় অন্তত পক্ষে। ষড়যন্ত্রকারী বলছো আমাকে? এই সাহস তুমি কোথায় পেলে মায়া? আজ রাশেদ আসুক, ওকে তোমার এই বেয়াদপি সবটুকু বুঝিয়ে বলবো আমি। আমি কোনো বেয়াদবি করিনি। আপনি আমাকে অহেতুক অপমান করছেন খাবার টেবিলে। বৃষ্টির এই সুন্দর সন্ধ্যায় শান্তিটুকু কি আমার কপালে জুটবে না? শান্তি তো তোমার কপালে নেই, কারণ তোমার স্বভাব খুব কুটিল মায়া। যাও এখান থেকে, আমার সামনে থেকে বিদায় হও। এখনই খাবার নিয়ে যাও। আমি যাচ্ছি মা, কিন্তু মনে রাখবেন অন্যায় করে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। আপনার মনের ভেতরের যে কালো মেঘ জমেছে তা বৃষ্টির চেয়েও ভয়ঙ্কর। রহিমা, তুই কি মায়ার ঘরে কোনো নতুন আলমারির চাবি দেখেছিস ইদানিং? ওর কাছে বাবার দেওয়া একটা ডায়েরি ছিল, ওটা আমার খুব দরকার। আমি তো ওসব চিনি না বড় ভাইজান, আমি শুধু ঘর ঝাড়ু দিই। মায়া আবার ডায়েরি কোথায় রাখেন তা তো আমার জানার কথা নয়। মিথ্যে বলবি না আমাকে, তুই তো সারাক্ষণ মায়ার ছায়ার মতো ঘুরিস। বল কোথায় আছে ওটা, তাহলে তোকে নতুন একটা শাড়ি কিনে দেব। শাড়ি দিয়ে কি হবে? আমার যদি মানুষের মনে কষ্ট দিয়ে টাকা কামাতে হয়, মায়া আবার কোনো ক্ষতি করবেন না। উনি বড় একা এই বাড়িতে। বেশি বকবক করিস না তো, যা বলেছি শুধু সেই কাজটাই ঠিক মতো কর। মায়া যেন ড্রয়ারের চাবিটা আজকে টেবিলে রেখে দেয়, সে ব্যবস্থা কর। ওই চাবিটা আমার চাই। মায়া আপা চাবি কখনো হাতছাড়া করেন না, উনি খুব সাবধানী এই ব্যাপারে। আপনি নিজে গিয়ে কেন ওনার সাথে সরাসরি চেয়ে নিচ্ছেন না? সরাসরি চাইলে তো জেনে যাবে আমাদের আসল উদ্দেশ্যটা এখন কি। তুই শুধু সুযোগ বুঝে চাবিটা সরাবি, আর আমি কাজ সেরে ফেরত দেব। এই পাপের ভাগীদার আমি হতে পারবো না ভাইজান, আপনি ভুল পথে হাঁটছেন। মায়া আপার সম্পদ দখল করলে ওপরওয়ালা আপনাকে ছেড়ে দেবেন না কোনোদিন। নীতি কথা বাদ দিয়ে নিজের জান বাঁচানোর কথা চিন্তা কর রহিমা। আর যদি চাবি না পাস তবে তোকে এই কাজ থেকে আজকে বিদায় করে দেব। আপনার যা খুশি করতে পারেন, কিন্তু আমি কোনো ষড়যন্ত্রের অংশ হব না। মায়া আপা আমাকে বোনের মতো দেখেন, আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। জানলার পাশে দাঁড়িয়ে কাঁদছো কেন ভাবি? বৃষ্টির জল কি নোনা লাগছে? মা একটু কড়া কথা বলতেই তোমার চোখে গঙ্গা বয়ে যাচ্ছে। চোখের জল এমনি আসে না জুলেখা, যখন বুকটা অপমানে ফেটে যায়। তোমরা সবাই মিলে আমাকে পর করে দিচ্ছ, আমি তা পরিষ্কার বুঝতে পারছি।
পর করছি না, আমরা শুধু আমাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আর জমিটা যদি ভাইয়া কালাম ভাইয়ের নামে দেয় তাতে তোমার সমস্যা কি? সমস্যা হচ্ছে ওটা আমার শ্বশুরের দান করা সম্পত্তি, আমার সন্তানের জন্য। তোমরা কি চাও আমার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যাক? সন্তানের কথা পরে ভেবো, আগে বর্তমানের ঋণের কথা চিন্তা করো তুমি। আর মরা শ্বশুরের দোহাই দিয়ে লাভ নেই, দলিল এখন মায়ের হাতে আছে। দলিল মায়ের হাতে কিভাবে গেল? ওটা তো আলমারিতে তালা বন্ধ ছিল আমার ঘরে। তোমরা কি তবে গোপনে আমার ঘরে ঢুকে চুরি করেছো ওটা? চুরির কথা মুখে এলো না ভাবি, ওটা আমাদের পৈতৃক বাড়ি ও জমি। মা ওটার আসল মালকিন, তুমি তো শুধু উড়ে এসে জুড়ে বসা বউ। উড়ে এসে জুড়ে আমি বসিনি, এই সংসারের জন্য আমি আমার রক্ত জল করেছি। আজ যখন স্বার্থে আঘাত লেগেছে তখন আমি তোমাদের কাছে পর হয়ে গেলাম? বেশি নাটক করো না ভাবি, আজ রাতেই সব ফয়সালা হয়ে যাবে। তুমি শুধু বাতিগুলো পরিষ্কার করো আর মুড়ি খাওয়ার আয়োজন শেষ করো। তোমাদের এই মুড়ি খাওয়ার আনন্দ বেশিক্ষণ থাকবে না কোনোদিন জুলেখা, কারণ তোমরা আজ এক অসহায় নারীর অভিশাপ নিচ্ছ নিজের অজান্তেই। শোন রাশেদ, মায়া কিন্তু তলে তলে ওর ভাইয়ের নামে জমি লিখে দিচ্ছে। আমি সব গোপনে জানতে পেরেছি। কি বলছো মা? মায়া এত বড় সাহস পায় কোত্থেকে আমার সম্পত্তি বিক্রি করার? আমি তো ওকে বিশ্বাস করে সবকিছু দিয়েছিলাম। বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না রে বাবা, ও বড় ধূর্ত মেয়ে। তুই এখন এই কাগজে সই কর, যেন জমিটা কালামের জিম্মায় চলে যায়। মায়াকে কি একবার জিজ্ঞাসা করবো না এই ব্যাপারে? হতে পারে এটা কোনো ভুল বোঝাবুঝি। মায়া তো এমন কাজ করার কথা নয়। জিজ্ঞেস করলে ও তো অস্বীকার করবেই। চোরের কি আর সাক্ষী থাকে? তুই যদি দেরি করিস তবে কাল সকালেই ও রেজিস্ট্রি অফিসে চলে যাবে। মায়া কেন আমার সাথে এমন করলো? আমি তো ওকে অনেক বেশি ভালোবাসতাম। বুকটা ফেটে যাচ্ছে রাগে আর অপমানে। আমি আর সইতে পারছি না। কান্না থামা, তুই তো পুরুষ মানুষ, আবেগ দিয়ে কি আর সংসার চলে? কলম ধর আর সইটা করে দে, তবেই আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো। সেই তো করছি মা, কিন্তু এরপর মায়ার সাথে আমি এক ঘরে থাকবো না। ও আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে। থাকার দরকার নেই, ওকে আমরা বাপের বাড়িতে পাঠিয়ে দেব কাল সকালে। কালাম সব ব্যবস্থা করেছে, তুই শুধু নিশ্চিন্তে এই কাজটা কর। ঠিক আছে মা, এই নিলাম কলম আর করে দিলাম তোমার দেওয়া কাগজে সই। আজকের এই সন্ধ্যা আমাদের সম্পর্কের শেষ সন্ধ্যা হয়ে রইল চিরকালের জন্য। তুমি নাকি সই করেছো রাশেদ? মা আর ভাইজান তোমাকে ভুল বুঝিয়ে জমিটা লিখে নিয়েছে। আমি বারান্দা থেকে সব শুনতে পেয়েছি একটু আগে। তুমি আমাকে ঠকাতে চেয়েছিলে কেন মায়া? তোমার ভাইয়ের জন্য জমি চুরি করেছিলে। আর কি চাও তুমি আমার থেকে? এই সব কিছু ষড়যন্ত্র। তুমি কি একটা বারও ভাবলে না যে আমি এমন কাজ কখনো করতে পারি না? প্রমাণ সামনে। তোমার মুখের কথায় কোনো দাম নেই এখন আমার কাছে। মা কখনো মিথ্যে বলতে পারে না। উনি আমাকে জন্ম দিয়েছেন। জন্ম দিলেই কি মানুষ সবসময় সত্য কথা বলে? তিনি তো নিজের স্বার্থ দেখেছেন। তুমি নিজের চোখে অন্ধ হয়ে আছো, সত্যটা দেখার চেষ্টাই করছো না একবার। আর একটা কথা বললে আমি আর হাত ঠিক রাখতে পারবো না মায়া। তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। এই বৃষ্টির রাতে আমি কোথায় যাব এই নিঃস্ব হয়ে একলা একা? তোমার কি একটুও মায়া হচ্ছে না আমার এই করুণ অবস্থা দেখে? মায়ের কাছে এসব শুনে তোমার জন্য মায়া আমার অনেক আগেই মরে গেছে। ওই চিঠিটা দেখে তুমি আমার সাথে প্রতারণা করেছো, এর কোনো ক্ষমা নেই আমার কাছে। তুমি একদিন পস্তাবে রাশেদ, যখন দেখবে তোমার আপন মানুষেরাই তোমাকে ঠকিয়েছে। আমি নির্দোষ, ওপরওয়ালা এর বিচার করবেন, এই বৃষ্টিকে সাক্ষী রেখে বলছি। বিচার তো হয়েই গেছে। জমি এখন আমাদের নিরাপদ হাতে আছে সবার। যাও, আর এক মুহূর্ত এখানে থেকো না। বৃষ্টির মধ্যেই চলে যাও তুমি। আপা, আপনি এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন পুঁটুলি নিয়ে একলা? আপনার শাশুড়ি মা কি তবে শেষ পর্যন্ত আপনাকে বাড়ি থেকে বের করে দিলেন? রহিমা, আমি হেরে গেছি ষড়যন্ত্রের কাছে। সত্য আজ বড় বেশি অসহায় এখানে। ওরা আমাকে চোর সাজিয়ে বিদায় করে দিল, কোনো কিচ্ছু না শুনেই। ওই দলিল সব মিথ্যা ছিল আপা, আমি সব জানি। বড় ভাইজান আমাকে বলেছিল চাবি চুরি করতে, যেন দলিল নিতে পারে। আমি রাজি